নমস্কার, ভালো আছেন তো সবাই? শুক্রবারের দুপুর, তাই নতুন গল্প তো হতেই হবে। আজ অনেক দিন পর আবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প আপনাদের জন্য। না না, ব্যোমকেশ বক্সী নয়, বরদা বা সদাশিবও নয়। রচনা সমগ্রর পঞ্চম খণ্ড থেকে নেওয়া দুটি গল্প। হ্যাঁ, গল্প দুটি, কিন্তু একই মালায় গাঁথা, তাই মনে হবে একটি। প্রথম গল্প আদায় কাঁচকলায়, আর দ্বিতীয় গল্প বন মানুষ। আমি কিন্তু পৃথকভাবে চিহ্নিত করব না দুটি গল্পকে, আপনারা বুঝতে পারেন কি না দেখুন তো। তাহলে শুরু করছি প্রথম গল্প আদায় কাঁচকলায়, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এতদিন যাহা শহর শুদ্ধ লোকের হাসি ঠাট্টার বিষয় ছিল, তাহাই হঠাৎ অত্যন্ত ঘোরালো ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। আদা বাণুজ্যের কন্যা নেড়িকে লইয়া কাঁচকলা গাঙ্গুলির পুত্র বদাই উধাও হইয়াছে। শুধু তাই নয়, কিন্তু ব্যাপারটা আরো আগে হইতে বলা দরকার। শহরের এক প্রান্তে নির্জন রাস্তার ধারে ঘেঁষাঘেঁষি দুটি বাড়ি। 50 বছর আগে শহরের পৌরসংঘ বোধ করি হাত পা ছড়াইবার মানসে এই দিকে হাত বাড়াইয়াছিল, তারপর কি ভাবিয়া আবার হাত গুটাইয়া লইয়াছে। অনাদৃত পথের পাশে কেবল দুটি বাড়ি একঘরে ভাবে দাঁড়াইয়া আছে, পিছনে এবং সামনে ঘন জঙ্গল। বাড়ি দুটি করিয়াছিলেন দুই বন্ধু, তাহারা বহুকাল গত হইয়াছেন। তাহাদের দুই ছেলে এখন বাড়ি দুটিতে বাস করিতেছেন এবং পৈতৃক বন্ধুত্বের প্রতিক্রিয়া স্বরূপ পরস্পর শত্রুতা করিতেছেন। শহরের লোক তাহাদের নামকরণ করিয়াছেন আদা বাণুজ্যে এবং কাঁচকলা গাঙ্গুলি। কলহের কোনো হেতু ছিল না, একমাত্র গা ঘেঁষাঘেঁষি করিয়া বাস করাই কলহের কারণ বলিয়া ধরা যাইতে পারে। আদা বাণুজ্যের ছাগল যদি কাঁচকলা গাঙ্গুলির পালং শাকে মুখ দেয়, অমনি শহরে ঢিঢি পড়িয়া যায়। আবার কাঁচকলা গাঙ্গুলির একমাত্র বংশধর বদাই যদি বাণুজ্যে কন্যা নেড়িকে জানলায় দেখিয়া চক্ষু মিটিমিটি করে, তাহা হইলে এই দুর্বৃত্ততার খবর কাহারও অবিদিত থাকে না। ভাগ্যক্রমে দুজনেই বিপত্নিক, নহিলে দুই গিন্নি সংঘর্ষে পাড়ায় কাকচিল বসিতে পাইত না। মহকুমা শহর আকারে ক্ষুদ্র, চারদিকে জঙ্গল, মাঝে মাঝে চুরি ডাকাতিও হয়। আদা বাণুজ্যে পৌরসংঘের কেরানি, দীর্ঘকাল কেরানিগিরি করিয়া তাহার শরীর কৃশ ও মেজাজ রুক্ষ হইয়াছে। উপরন্তু বাড়িতে অবিবাহিতা বয়স্থা কন্যা এবং পাশের বাড়িতে অবিবাহিত শত্রুপুত্র। বাণুজ্যের পদ মেজাজের জন্য তাহাকে দোষ দেওয়া যায় না। কাঁচকলা গাঙ্গুলির শহরে একটি মণিহারির দোকান আছে। হৃষ্টপুষ্ট মজবুত চেহারা, গাল ভরা হাসি। বাণুজ্যে ছাড়া আর কাহারও সহিত তাহার বিবাদ নাই, সকলের সঙ্গে দাদা ভাই সম্পর্ক। দুজনেই মধ্যবিত্ত গৃহস্থ, অতি সাধারণ অবস্থা। আদা বাণুজ্যে সকালবেলা আপিস যান। পথে যাইতে যাইতে হয়তো দেখেন কাঁচকলা গাঙ্গুলির দোকানের সামনে কয়েকজন ছোকরা উত্তেজিতভাবে জটলা করিতেছে। গাঙ্গুলির দোকানে প্রত্যহ সকালবেলা খবরের কাগজের আড্ডা বসে, কিন্তু আজ যেন উত্তেজনার কিছু বেশি। নানা প্রকার জল্পনা কল্পনা চলিতেছে। গাঙ্গুলিও দোকানে থাকিয়া আলোচনায় যোগ দিয়াছেন। একজন ছোকরা বাণুজ্যকে দেখিতে পাইয়া বলিয়া উঠে, এই যে বাণুজ্যদা, খবর শুনেছেন? পেরুমল মারোয়ারির গদিতে কাল রাতে ডাকাতি হয়ে গেছে। বাণুজ্যে স্বভাবসিদ্ধ রুক্ষতার সহিত বলিলেন, বটে, ডাকাত ধর পড়েছে। একজন বলে, ডাকাত কোথায়? পুলিশ পৌঁছবার আগেই পেরুমলের জতা সর্বস্বিনী কেটে পড়েছে। বাণুজ্যে বলেন, পুলিশের চোখ থাকলে ডাকাত ধরতে পারত। এ শহরে ডাকাতের মতো চেহারা কার সবাই জানে। বলিয়া গাঙ্গুলের দিকে বক্র কটাক্ষপাত করিয়া চলিতে আরম্ভ করিলেন। ছেলেরা হাসিয়া ওঠে। গাঙ্গুলি দোকান হইতে গলা বাড়াইয়া বলেন, তোমাদের বাড়ি থেকে যদি কখনো ঘটি বাটি চুরি যায়, কে চুরি করেছে বলতে হবে না। ছিচকে চোরের মতো চেহারা শহরে একটাই আছে। বাণুজ্যে শুনিতে পাইলেও কানে তোলেন না, হন হন করিয়া আপিসের দিকে চলিয়া যান।
এইভাবে চলিতেছে। কলহের কটুকাটব্য কখনো বা থানা পর্যন্ত পৌঁছয়। থানার দারোগা উভয়ের পরিচিত, সহাস্য সহানুভূতির সহিত নালিশ চাপা দেন। কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘোরালো হইয়া দাঁড়াইয়াছে। উপর্যুপুরি দুইটি ঘটনা ঘটিয়া শহর শুদ্ধ লোককে সচকিত করিয়া তুলিয়াছে। প্রত্যহ সন্ধ্যায় পোস্ট অফিসের ঠেলাগাড়ি চিঠিপত্র লইয়া স্টেশনে যায়। স্টেশন ও ডাকঘরের মাঝে মাইলখানেক রাস্তার ব্যবধান। তাহার মধ্যে খানিকটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়া গিয়াছে। সেদিন ঠেলাগাড়ি যথাসময়ে স্টেশনে যাইতেছিল, সঙ্গে ছিল 3 জন পিয়ন। জঙ্গলের মধ্য দিয়া যাইবার সময় হঠাৎ একটা মুখোশ পরা ডাকাত দমাদ্দম বোমা ফাটাইতে ফাটাইতে তাহাদের আক্রমণ করিল। তাহা দেখিয়া পিয়ন 3 জন ঠেলাগাড়ি ফেলিয়া থানার অভিমুখে ধাবিত হইল। পুলিশ আসিয়া দেখিল বোমারু ডাকাত একটি ব্যাগ কাটিয়া রেজিস্ট্রি ইনশিওরের খামগুলি লইয়া গিয়াছে। একজন পিয়ন দূর হইতে ডাকাতকে দেখিয়াছিল। মুখ দেখিতে না পাইলেও চেহারাটা তাহার চেনা চেনা মনে হইয়াছিল, অনেকটা যেন কাঁচকলা গাঙ্গুলির। রাত্রি আন্দাজ 8টার সময় দারোগা সদল বলে গাঙ্গুলির বাড়িতে হানা দিলেন। গাঙ্গুলি সরকারি মেল ব্যাগ লুট করিয়াছেন একথা পুরোপুরি বিশ্বাস না করিলেও একটা কিছু করা দরকার। কিন্তু সেখানে উপস্থিত হইয়া দারোগা যে ব্যাপার দেখিলেন তাহাতে তাহার চক্ষু কপালে উঠিয়া গেল। গাঙ্গুলির দরজার সম্মুখে বাড়ুজ্জে এবং গাঙ্গুলিতে তুমুল ঝগড়া বাঁধিয়া গিয়াছে। উভয় পরস্পরকে যে ভাষায় সম্বোধন করিতেছেন তাহা ভদ্র সমাজে অপ্রচলিত। দুজনের হাতেই লাঠি, লাঠালাঠি বাঁধিতে দেরি নাই। দারোগাকে দেখিয়া বাড়ুজ্জে ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিলেন, বলিলেন, দারোগা বাবু এসেছেন, ধরুন বেটাকে, কড়াকড় করে বেঁধে নিয়ে যান। হতভম্ব দারোগা বলিলেন, কি হয়েছে? বাড়ুজ্জে বলিলেন, আমার সর্বনাশ করেছে হতভাগা। বাপ বেটায় সর করে আমার মেয়েকে কুলত্যাগিনী করেছে, আমার জাত মেরেছে। গাঙ্গুলি বলিলেন, মিছে কথা, মিছে কথা। আমার ছেলে একটা 55 গাড়িতে বর্ধমান গেছে, মামার বাড়িতে। কোন শালা বলে? ইত্যাদি। বাড়ুজ্জে বলিলেন, দারোগা বাবু, এই দেখুন চিঠি, আমার মেয়ে কি লিখে রেখে গেছে দেখুন। দারোগা চিঠি পড়িলেন। তাহাতে লেখা ছিল, বাবা, গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে তুমি তো আমার বিয়ে দেবে না, তাই আমি ওর সঙ্গে পালিয়ে চললুম। প্রণাম নিও, ইতি নেড়। দারোগা মাথা নাড়িয়া বলিলেন, আপনার মেয়ে তো নাবালিকা নয়, সে যদি নিজের ইচ্ছে কারুর সঙ্গে পালিয়ে থাকে আমরা কিছু করতে পারি না। আপনি কখন জানতে পারলেন? বাড়ুজ্জে বলিলেন, 6টার সময় অফিস থেকে বাড়ি ফিরে দেখি এই চিঠি রয়েছে, মেয়ে নেই। ওই নচ্ছার গাঙ্গুলিটা ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল, তো ঠেলাঠেলি করে বার করলো। এত বড় বেহায়া, বলে তোমার মেয়ের খবর আমি জানি না, আমার ছেলে মামার বাড়ি গেছে, চোর ডাকাত বোম্বেতে। দারোগা জিজ্ঞেস করলেন, সেই 6টা থেকে আপনারা ঝগড়া করছেন? বাড়ুজ্জে বলিলেন, সেই 6টা থেকে এখনো জল দিইনি মুখে। আমার গায়ে যদি জোর থাকতো গাড়ে ধরে শালাকে থানায় নিয়ে যেতুম। দারোগা চিন্তা করিলেন। রাস্তায় ডাকাতি হইয়াছে 7টার সময়, এদিকে আদা ও কাঁচকলার ঝগড়া বাঁধিয়াছে 6টার সময়। সুতরাং পিয়নটা ভুল করিয়াছে সন্দেহ নাই। তবু দারোগা বলিলেন, গাঙ্গুলি মশাই, আপনার বাড়ি আমরা খাড়া তল্লাশ করব। গাঙ্গুলি বলিলেন, আস্তে আজ্ঞা হোক, আতিপাতি করে খুঁজে দেখুন। ওর মেয়ের গন্ধ যদি আমার বাড়িতে পান, আমি বেগের গাঙ্গুলি নই। দারোগা ও তাহার সাঙ্গপাঙ্গ গাঙ্গুলির বাড়ি তল্লাশ করিল। দারোগা অবশ্য বাড়ুজ্জে কন্যাকে খুঁজিতেছিলেন না, কিন্তু তিনি যাহা খুঁজিতেছিলেন তাহাও পাওয়া গেল না। চোরাই ইনশিওর চিঠিগুলির চিহ্ন মাত্র গাঙ্গুলির বাড়িতে নাই। প্রস্থানকালে দারোগা বলিলেন, গাঙ্গুলি মশাই, কিছু মনে করবেন না, আপনার উপর অন্য কারণে সন্দেহ হয়েছিল। 70-এর সাক্ষীতে আপনি বেঁচে গেলেন। গাঙ্গুলি ও বাড়ুজ্জে যুগপৎ হা করিয়া দাঁড়াইয়া রহিলেন।
গভীর রাত্রে বাণিজ্যের দরজায় টোকা পড়িল। বাণিজ্যে দ্বার খুলিয়া বলিলেন, এসো ভাই, এসো। আদা বাণিজ্যে কাঁচকলা গাঙ্গুলির হাত ধরিয়া ঘরের মধ্যে তক্তপোষে বসাইলেন। তক্তপোষের উপর অনেকগুলি ইনশিওর খাম খোলা অবস্থায় পড়িয়াছিল। বাণিজ্যে বলিলেন, উড়িয়ে বাড়িয়ে ১,৫০০ টাকা হলো, তাই বা মন্দ কি? গাঙ্গুলি বলিলেন, হ্যাঁ, ওই টাকায় বোধহয় কলকাতায় মনিহারির দোকান খুলতে পারবে। উভয় মধুর হাস্য করিলেন। বাণিজ্যে বলিলেন, তারপর কোনো গন্ডগোল হয়নি তো? গাঙ্গুলি বলিলেন, কিচ্ছু না, দুটো পটকা ছুটতে পিয়ন বেটারা মাল ফেলে পালাম। কিন্তু পুলিশ গন্ধ পেয়েছিল। ভাগ্যিস এলিবাই তৈরি করা গেছিল। কিন্তু এবার উঠি, খামগুলো পুড়িয়ে ফেলো বেয়াই। কি আর বলতে? বাণিজ্যে অন্যমনস্কভাবে একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, বিয়েটা দেখতে পেলুম না, এই শুধু দুঃখ। গাঙ্গুলি ঘড়ি দেখিয়া বলিলেন, 12:15 লগ্ন, তার মানে এতক্ষণ সম্প্রদান হয়ে গেছে। তা দুঃখ কি বেয়াই? কালই না হয় বর্ধমানে গিয়ে মেয়ে জামাই দেখে এসো। আমার শ্বশুরবাড়ির ঠিকানা তো তুমি জানোই। বাণিজ্যের মুখ আবার প্রফুল্ল হইল। তিনি উঠিয়া গাঙ্গুলিকে আলিঙ্গন করিলেন, বলিলেন, ভাই, আমি মেয়ের বাপ, আজ তো আমারই খাওয়াবার কথা। তোমার জন্য ভালো মিষ্টি এনে রেখেছি, চলো খাবে চলো। আদা বাণিজ্যের কন্যা নেরিকে লইয়া কাঁচকলা গাঙ্গুলির পুত্র বদাই অন্তর্হিত হইবার পর শহরে যে ঢিঢি পড়িয়া গিয়াছিল তাহা অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। ইতিমধ্যে বাণিজ্যে শনিবার রাত্রি ট্রেনে বর্ধমানে গিয়া চুপি চুপি মেয়ে জামাইকে দেখিয়া আসিয়াছেন। 1500 টাকাও বদাইয়ের হস্তগত হইয়াছে। বদাই যে নেরিকে বিবাহ করিয়াছে এ কথাটাও কেমন করিয়া শহরে জানাজানি হইয়া গিয়াছে। বাণিজ্যকে এ বিষয়ে কেহ প্রশ্ন করিলে তিনি সক্রোধে হাত মুখ নাড়িয়া বলেন, আমার মেয়ে নেই, মরে গেছে। মনে মনে বলেন, সাত সাত। গাঙ্গুলিকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, বদাইকে আমি ত্যায্য পুত্র করেছি, হোক একমাত্র ছেলে, তবুর মুখ দেখব না। ডাকগাড়ির ডাকাতির অবশ্য কিনারা হয় নাই। গভীর রাত্রে বাণিজ্যের সদর দরজা ভেজানো ছিল। গাঙ্গুলি নিঃশব্দে প্রবেশ করিলেন। বাণিজ্যে তক্তপোষে বসিয়া হুকাটা নিতেছিলেন। হুকাটি বেহাইয়ের হাতে দিলেন। গাঙ্গুলি সাগ্রহে জিজ্ঞাসা করিলেন, তারপর বেয়াই কেমন দেখলে? বাণিজ্যের ভগ্নদন্ত মুখে বিগলিত হাসি ফুটিয়া উঠিল। তিনি মুখ চোখাইয়া বলিলেন, দিব্যে মানিয়েছে ছোঁড়াছুড়িকে, ঠিক যেন হর পার্বতী। গাঙ্গুলি বলিলেন, আমারও দেখবার জন্য মনটা হাঁচুর পাঁচুর করছে। বাণিজ্যে বলিলেন, এখন নমরে, এখন তুমি দোকান বন্ধ করলে লোকে সন্দেহ হতে পারে, আর দুদিন যাক। গাঙ্গুলি হুকায় অধর সংযোগ করিয়া টান দিলেন। আর কিছু খবর আছে নাকি? খবর আর কি, তবে ১,৫০০ টাকায় কুলোবে না। জাঁকিয়ে দোকান করতে হলে আরো ১,০০০-২ টাকা চাই। তাছাড়া সংসার খরচও আছে, বলতে নেই ওর এখন সংসারই হলো। তা তো বুঝেছি, কিন্তু ২,০০০ টাকা পাই কোথায়? তুমি একটা মতলব বার করো না দাদা। বলিয়া হুকাটি আবার বাণিজ্যের হাতে ধরাইয়া দিলেন। কিছুক্ষণ বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়া বাণিজ্যে মুখ তুলিলেন। শহরে একটা সার্কাস এসেছে না? গাঙ্গুলি বলিলেন, হ্যাঁ, শহরের ছোড়ারা মেতে উঠেছে। 2টো বাঘ, 3টে সাইকেল চড়া মেয়ে, একটা বন মানুষ। বন মানুষ? হ্যাঁ, প্রকাণ্ড বন মানুষ, দেখলে ভয় করে। বাণিজ্যে আবার বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে লাগলেন। সার্কাসের দল ছেলেদের ফুটবল খেলার মাঠের একপাশে তাঁবু ফেলিয়াছে। তাঁবুর পেছনে জন্তু জানোয়ারের আস্তানা। একটা ক্যাঙারু, কয়েকটা বানর, 2টো লোম ওঠা বাঘ এবং একটি বন মানুষ। বন মানুষটি আসল দ্রষ্টব্য জীব, ভয়ঙ্কর চেহারা,
মানুষের সহিত সাদৃশ্যই যেন তার চেহারাটাকে আরো ভয়াবহ করিয়া তুলিয়াছে। জন্তু জানোয়ার দেখিবার জন্য ছেলেদের ভিড় তো অষ্টপ্রহর লাগিয়াই আছে, বুড়োরাও বাদ যান না। আদা বাড়ুজ্জে সকালে আপিস যাওয়ার মুখে একবার উঁকি মারিয়া যান। বন মানুষের খাঁচার মধ্যে 2-4টা ছোলা ভাজা ফেলিয়া দেন। ছোকরাদের লক্ষ্য করিয়া বলেন, নাম যদিও বন মানুষ, তবু শহরেই থাকে এরা। মানুষের পূর্বপুরুষ। হ্যাঁ, পূর্বপুরুষ হতে যাবে কোন দুঃখে? মাস্তুতো ভাই, চেহারার আদল দেখে চিনতে পারছ না? ছেলেরা শ্লেষ উপভোগ করে। বন মানুষ ছোলা ভাজা খুঁটিয়া খাইতে খাইতে গভীর ভ্রুকুটি করিয়া তাকায়। অপরাহ্নে আসেন কাঁচকলা গাঙ্গুলি। ক্যাঙারুর সম্মুখে দাঁড়াইয়া ছেলেদের ডাকেন, ওহে দেখো দেখো, ভাবছি ওটা ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ার জন্তু? মোটেই তা নয়, আমার পাশের বাড়িতে থাকতো, সার্কাসওয়ালারা ধরে এনে রেখেছে। সার্কাস বেশ চলিতেছে, ছেলে বুড়ো সকলেই খুশি। তারপর হঠাৎ একদা রাত্রিকালে এক ব্যাপার ঘটিল। বন মানুষ খাঁচার তালা ভাঙিয়া অদৃশ্য হইয়া গেল। পরদিন সকালবেলা গাঙ্গুলির দোকানের সামনে আড্ডা জমিয়াছিল। বন মানুষ পালানোর গল্পই হইতেছিল। বন মানুষটা একেবারে নিখোঁজ হইয়া গিয়াছে, তাহাকে কোথাও পাওয়া যাইতেছে না। বন মানুষ নিশ্চয় বনে গিয়াছে। আলোচনা এই পর্যন্ত পৌঁছিয়াছে, এমন সময় পল্টু ছুটিতে ছুটিতে আসিয়া আড্ডাধারীদের মাঝখানে বসিয়া পড়িল। সবাই প্রশ্ন করিল, কিরে পল্টু, কি হয়েছে? পল্টু হাঁপাইতে হাঁপাইতে বলিল, বন মানুষ কোথায় কোথায়, তুই দেখেছিস? পল্টুর বয়স 15-16, একটু ন্যালা ক্যাবলা গোছে। সে বলিল, আমার ময়নার জন্য ফড়িং ধরতে বনের ধারে গিয়েছিল। ওরে বাবা, হঠাৎ আওয়াজ হলো, কাট! ওরে বাবা, ছুটতে পালিয়ে আসছিল। একটা কুল গাছের ঝোপের আড়াল থেকে বন মানুষটা আমাকে কিনতে নিলে, এই দেখো। সকলে দেখিল পল্টুর নিতম্বের কাপড় ছিঁড়িয়া গিয়াছে এবং ভিতরে চামড়ার উপর কয়েকটি রক্তমুখী আঁচড়ের দাগ রহিয়াছে। আঁচড়গুলি বন মানুষের নখের আঁচড় হইতে পারে, আবার কুল কাঁটার আঁচড়ও হওয়া অসম্ভব নয়। কিন্তু সূক্ষ্ম বিচার করিবার মতো মনের অবস্থা কাহারও ছিল না। দেখিতে দেখিতে গাঙ্গুলির দোকান শূন্য হইয়া গেল। গাঙ্গুলিও অসময় দোকান বন্ধ করিয়া গৃহাভিমুখে যাত্রা করিলেন। অল্পকাল মধ্যে শহরময় রাষ্ট্র হইয়া গেল। বন মানুষ পল্টুকে আঁচড়াইয়া কামড়াইয়া এমন অবস্থা করিয়াছে যে পল্টুর প্রাণের আশা নাই। দিনে দুপুরে শহর থমথমে হইয়া গেল। রাস্তায় লোক চলাচল নাই, দোকানপাট বন্ধ। যাহাদের নিতান্তই কাজের দায় পথে বাহির হইতে হইয়াছে, তাহারা লাঠি সোঁটা লইয়া ভয় চকিত নেত্রে এদিক ওদিক চাহিতে চাহিতে চলিয়াছে। যাহাদের ঘরে বন্দুক আছে, তাহারা দ্বার বন্ধ করিয়া বন্দুকে তেল মাখাইতে লাগিল। সার্কাস ম্যানেজারের থানায় তলব হইয়াছে। দারোগা তাহাকে ধমকাইতেছেন, আপনার দোষ। বন মানুষ পালায় কেন? মনে রাখবেন, যদি কারুর অনিষ্ট হয়, আপনার হাতে হাত করা পড়বে। সার্কাস ম্যানেজার মিনতি করিয়া বলিলেন, হুজুর, আমার রামকানাই নিরীহ ভালো মানুষ, মুখ তুলে কারোর পানে তাকায় না। রামকানাই কে? আগে আমার বন মানুষের নাম রামকানাই। বটে, খাসা রামকানাই আপনার। খবর পেলাম পল্টু বলে একটি স্কুলের ছেলেকে কামড়ে দিয়েছে। আগে হতেই পারে না, রামকানাই বেহত্ত ভীতু। স্কুলের ছেলে দেখলেই কেঁদে ফেলে। ওরা ওকে ভারী বিরক্ত করে কি না? তা সে যাই হোক, চারদিকে তল্লাশ করুন, হয়তো বনের মধ্যে ঢুকেছে। আজই ধরা চাই। সার্কাস ম্যানেজার নিজের দলবল লইয়া জঙ্গল তোলপাড় করিয়া ফেলিলেন, কিন্তু রামকানাইকে পাওয়া গেল না। সন্ধ্যার সময় ম্যানেজার ঢ্যাঁটরা পিটাইয়া পুরস্কার ঘোষণা করিলেন। যে কেহ রামকানাইয়ের খবর আনিতে পারিবে, সে 50 টাকা পুরস্কার পাইবে। সকলে বদ্ধ দ্বারের আড়াল হইতে ঢ্যাঁটরা শুনিল, কিন্তু এই ভর সন্ধ্যাবেলা 50 টাকার লোভেও কেহ ঘর হইতে বাহির হইল না। রামকানাই তখন আদা বাড়ুজ্জের বাড়ির পিছন দিকে একটা এঁদো পড়া ঘরের মধ্যে বসিয়া পরম তৃপ্তির সহিত চীনাবাদাম ভাজা খাইতেছিল।
মিহিলাল নামক এক হিন্দুস্তানি শ্যাকরা বাজারে দোকান করিত। সামান্য দোকান, রূপার কাজই বেশি। কিন্তু নিশুতি রাত্রে তাহার কাছে লোক আসিত, সোনার গহনা নামমাত্র দামে বিক্রয় করিয়া যাইত। মিহিলাল তৎক্ষণাৎ গহনা গলাইয়া সোনা করিয়া ফেলিত। সে রাত্রে মিহিলাল দ্বার বন্ধ করিয়া ঘুমাইতেছিল। খিড়কির দরজায় খুটখুট শব্দ শুনিয়া ঘুম চোখে উঠিয়া দরজা খুলিল। তারপর বাপরে! বলিয়া একটা চিৎকার ছাড়িয়া সদর দরজা খুলিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া ছিল বিপুলকায় রামকানাই। রামকানাইয়ের পিছনে কেহ ছিল কিনা তাহা মিহিলাল দেখিবার অবসর পাইল না। সকাল হইলে মিহিলাল কাঁপিতে কাঁপিতে ফিরিয়া আসিল। দেখিল বন মানুষ তাহার দোকান তছনছ করিয়া গিয়াছে। বিশেষত যে ঘরে তাহার রান্নার হাঁড়িকুড়ি থাকিত সে ঘরের অবস্থা শোচনীয়। একটি হাঁড়িও আস্ত নাই। চাল ডাল তেল ঘি আনাজ চারদিকে ছড়ানো, তাহার মাঝে মাঝে বন মানুষের পায়ের দাগ। একটি হাঁড়িতে মুসুর ডালের নিচে 60 ভরি সোনা লুকোনো ছিল। সোনা নাই। মিহিলাল পুলিশে খবর দিল না। চোরের মায়ের কান্না কেহ শুনিতে পায় না। ব্যথিত চিত্তে ঘর দুয়ার পরিষ্কার করিতে করিতে সে ভাবিতে লাগিল, কিন্তু আজব ব্যাপার, বন মানুষও সোনা চেনে। আশেপাশের দোকানদারেরা অবশ্য জানিতে পারিল কাল রাত্রে মিহিলালের দোকানে বন মানুষ আসিয়াছিল, কিন্তু সোনার কথা কেহ জানিল না। মিহিলাল কিল খাইয়া বেবাক কিল চুরি করিল। সার্কাস ম্যানেজার পুরস্কারের মাত্রা বাড়াইয়া দিলেন। যে ব্যক্তি রামকানাইয়ের সন্ধান দিতে পারিবে সে 100 টাকা পুরস্কার পাইবে। কিন্তু তবু রামকানাইকে খুঁজিয়া বাহির করিবার ব্যগ্রতা কাহারও দেখা গেল না। মিহিলালের দোকানের খবরটা পল্লবিত হইয়া শহরে রাষ্ট্র হইয়াছিল। মিহিলাল আর বাঁচিয়া নাই, বন মানুষ তাহাকে ঘাড় মটকাইয়াছে। বিকেলবেলা সার্কাস ম্যানেজার থানায় বসিয়া দারোগার ধমক খাইতেছিলেন এবং কাঁদো কাঁদো মুখে রামকানাইয়ের ধর্মনিষ্ঠ চরিত্রের গুণগান করিতেছিলেন। এমন সময় কাঁচকলা গাঙ্গুলি হন্তদন্ত হইয়া আসিয়া উপস্থিত হইলেন। দারোগা বাবু, বন মানুষের খবর পেয়েছি। ম্যানেজার লাফাইয়া উঠিলেন। কই, কোথায়? গাঙ্গুলি একবার ম্যানেজারের দিকে চোখ ফিরাইয়া দারোগাকে বলিলেন, 100 টাকা পুরস্কার দেওয়ার কথা, পাবো তো? ম্যানেজার 100 টাকার নোট পকেট হইতে বাহির করিয়া দারোগার সম্মুখে রাখিলেন। হুজুর, এই টাকা আপনার কাছে জমা রইল। যদি রামকানাইকে পাওয়া যায় আপনিই একে পুরস্কার দেবেন। দারোগা বলিলেন, বেশ। গাঙ্গুলি মশাই, বন মানুষ কোথায় দেখলেন? গাঙ্গুলি বলিলেন, আগে বনের মধ্যে আমার বাড়ির ছাদের উপর থেকে দূরবীন লাগিয়ে দেখলাম একটা গাছের তলায় কম্বলের মতো পড়ে রয়েছে। ভালো করে দেখি বন মানুষ। ম্যানেজার বলিলেন, চলুন চলুন। আহা, আমার রামকানাই দুদিন না খেয়ে নির্জীব হয়ে পড়েছে। দলবল সহ ম্যানেজার জঙ্গলে প্রবেশ করিলেন। নির্দিষ্ট গাছের উদ্গত শিকড়ে মাথা রাখিয়া রামকানাই নিদ্রাগত। তাহার নাক ডাকিতেছে। আফিমের মাত্রা বোধহয় একটু বেশি হইয়া গিয়াছিল। অনেক ঠেলাঠেলির পর রামকানাইয়ের ঘুম ভাঙিল। সে উঠিয়া হাই তুলিল, আঙুল মটকাইল, তারপর ম্যানেজারের গলা জড়াইয়া মুখচুম্বন করিল। নৈশ বৈবাহিক সম্মেলনে কাঁচকলা গাঙ্গুলি বলিলেন, কেমন হলো বেয়াই? আদা বাড়ুজ্জে বলিলেন, আশা হলো, শাককে শাক, তলায় মূলো, পুরস্কারের টাকাটা উপরি। গাঙ্গুলি বলিলেন, এবার তাহলে বেরিয়ে পড়ি। বদাইয়ার নিরিকে দেখবার জন্য মনটা ছটফট করছে। এখন গেলে কেউ সন্দেহ করবে না, ভাববে পুরস্কারের টাকায় কলকাতায় ফুর্তি করতে যাচ্ছি। হ্যাঁ, এবার দুর্গা বলে বেরিয়ে পড়ো, সোনা সঙ্গে নিয়ে যেও। নিশ্চয়ই। আচ্ছা বিয়াই, মিহিলালের দোকানে যে সোনার তাল আছে এটা বুঝলে কি করে? বাড়ুজ্জে বলিলেন, শিকারি বেড়াল গোপ দেখলে চেনা যায়। মিহিলালের ওপর অনেক দিন থেকে নজর ছিল। ওর ঘরে বউ আছে, কিন্তু রাত্রে দোকানে শোয়।
বেটা ডুবে ডুবে জল খায়, বাইরে ছোট্ট দোকান করে রেখেছে, ভেতরে ভেতরে চোরাই মালের কারবার চালায়। বেটা হোটেল ঘুঘু। গাঙ্গুলি হাসিলেন। তা ভালোই হলো, চুরির ধন বাটপাড়িতে গেল। আদা বাড়ুজ্যেও কাঁচকলা গাঙ্গুলির চোখে চোখ তুলিয়া মৃদুমন্দ হাসিলেন। শেষ হলো আজকের পাঠ। আপনাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় থাকব। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকার অনুরোধটুকুও রইল। ভালো থাকবেন সবাই। আবার আসবো আগামী শুক্রবার ঠিক দুপুর 3টে। নমস্কার।